তো রাজনীতির দৃশ্যপট চেঞ্জ হইতে হবে। তাহলে এখন তো আমরা আসলে যেহেতু জবাবদিহিতার একটা সময় চাই, তো সেই ক্ষেত্রে এখন আসলে আমরা এই রাজনৈতিক যে ব্যবহার মানুষ করছে, রাজনীতির যে ব্যবহারটা মানুষ করছে, সেই ব্যবহার থেকেও আসলে বেরিয়ে আসতে চাই। এবং এই ধরনের যে অভ্যেস থেকে আমরা বেরিয়ে এসেছি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস এসেও আসলে বেশ কিছু পরিবর্তন দেখিয়েছেন। সেটার জন্য আমি আসলে বেশ আশাবাদী যে অনেকেই হয়তো এখন রাষ্ট্রীয় নানান রকম ক্ষমতা ওভাবে ব্যবহার করবেন না, উই ক্যান অনলি হোপ। তো এখন এসে আরেকটা বিষয়, সেটা হলো আমাদের র্যাপিড ফায়ারের সময় হয়ে গেছে, কিন্তু তার আগে আপনাকে আরেকটা প্রশ্ন করতেই চাই। সেটা হলো যে আগামী 5 বছরে নিজেকে রাজনীতিবিদ হিসেবে তো দেখতে চাচ্ছেন না, কিন্তু কোথায় দেখতে চান? চাঁদে দেখতে চাই। চাঁদে? মঙ্গল গ্রহে? না, চাঁদে যাবো না। আমি এটা খুবই মানে একেবারেই কর্পোরেট ইন্টারভিউয়ের একটা কোশ্চেন। আপনি 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? তো আমি যদি অনেস্টলি বলি, আমি অ্যাক্টর। তো আমার ধরেন আমার পাইপলাইনে 2টা সিনেমা আছে, একটা খুব শিগগির রিলিজ হবে, আর একটা শুটিং ক্লোজ হয়ে গেছে, আর নেক্সট বর্ষাতে আরেকটা আমরা কাজ করবো। তো 3টা সিনেমা আমার অলরেডি মোটামুটি রেডি আছে বা হবে ইনশাল্লাহ। টিভি নাটক অন এয়ার হবে এই মাসে 2টা কাজ হইতেছে। তো আমি আমার লক্ষ্যমাত্রার কথা যদি চিন্তা করি, আগামী 5 বছরে আমি চাবো যে আমার অন্তত 5-7টা ফিচার ফিল্ম থাকবে, নিজের পক্ষে 5টা, আমার 3টা তো পাইপলাইন আছে, আর 2টা হইলে আগামী 5 বছরে। এরপরে আমি অ্যাক্টর হিসেবে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে অ্যাক্টিংটা আমি শিখবো, মানুষজন আমারে বলবে যে না ও অ্যাক্টিংটা শিখছে। এটা হলো আমার লক্ষ্যমাত্রা। পাশাপাশি 5 বছরের মধ্যে অন্তত 100-200 মানুষের যদি আমি একটা করে দিতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি আমার থ্রুতে। আমার তো আর এত টাকা নাই যে গার্মেন্টস খুলে আমি করবো। এরকম যদি হয় যে আমি আমার টিমটা বড় করলাম, এখানে 2 জন এডিটর আছে, সেও তো কাজ করতেছে এখানে আমার সাথে, আমার টিমে আমার হেল্প করতেছে, সিনেমাটোগ্রাফার থাকবে 2 জন, রিসার্চ টিম থাকবে। এইভাবেও যদি আগামী 5 বছরের মধ্যে আমি আশা করি যে নানান ওয়েতে, আমার আরও বিজনেস আছে, নানান ওয়েতে অ্যাটলিস্ট 200 মানুষের, আমার যেহেতু সারা জীবনের লক্ষ্য 1000 মানুষের কর্মসংস্থান তৈরি করা, তো আগামী 5 বছর অন্তত 200 মানুষের কর্মসংস্থান তৈরি করার মতো একটা জায়গা যদি তৈরি করতে পারি, তাইলে আমি হ্যাপি। বাহ। তো র্যাপিড ফায়ারে আপনি ফায়ার করতেই চাচ্ছেন, কিন্তু তার আগেও আমি আসলে যেতে পারছি না, আমার একটা কাজ আসলে মাথার ভিতর খুব ঘুরছে। সেটা হলো আমি দেখলাম যে গ্রামের দুলাভাই সে কিনা আপনাকে বলল গান শোনাতে, এবং আপনি কি বললেন যে না, টাকা ছাড়া তো আমি গান শোনাই না। তো আমি কি কারোর কাছ থেকে 10 টাকা নিব? কারোর কাছে 10 টাকা আছে? একটা 10 টাকা হলে আমরা গান শুনতে পারি? আমি দিতে পারি আপনারা চাইলে। না, আপনি তো 10 টাকা না, আপনাকে আমি 10 টাকা দিতে চাই, এবং আমি একটা টাকার বিনিময়ে কি চান আপনি? আমি দেখা যাক বিষয়টা আসলে কি করা যায়। আমার হাতে একটা 10 টাকা আছে, এই যে 10 টাকা, এবং গ্রামের দুলাভাইকে আপনি বলেছেন 10 টাকা দিলে আপনি একটা গান শোনাবেন। তা এখন আমাদের একটা গান শুনতে হবে, এই যে অফিসিয়ালি ক্যামেরার সামনে, সবার সামনে একটা 10 টাকা দিলাম। হ্যাঁ, নকল না, ঠিক আছে, জাল না। তো এইখানে আমি বিষয়টা একটু করি। আমাদের আপনি দেখেন, আপনি ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করেন, যারা আর্ট কালচারের সাথে জড়িত, ওরা হচ্ছে এটা বিন্দাস লাইফ লিড করে। কিন্তু বাংলাদেশে আপনি দেখবেন যে বলতেছে কি যেন দুস্থ শিল্পী কেন দুস্থ হবে? তো এগুলো কেন? মানে আমরা আসলে ফ্রির মধ্যে প্র্যাকটিসে চলে গেছি যে হ্যাঁ গান গাইলে তো তোমার পয়সা খরচ হয়ে যাচ্ছে না, গান শোনাও, এরপরে এক্সপোজার হবে, হ্যাঁ তোমার হবে, রিচ বাড়বে, এই সেই হাবিজাবি লামসাম। কিন্তু আমি বিশ্বাস করি যেখানে আমার বিজনেস পারপাস সার্ভ করবে, বা যেটা হচ্ছে চিত্ত বিনোদন, তো মানুষের মৌলিক চাহিদার একটা, যদিও আমরা ওইভাবে ট্রিট করি না, চিত্ত বিনোদন যে মৌলিক চাহিদার অংশ এটা আমরা চিন্তা করি না। তো আপনার যে মৌলিক চাহিদা পূরণ করতেছে একটা লোক, তারে আপনি মাগনা চাবেন কেন? শিল্পীর রয়্যালটি দিতেই হবে। আমি এখানে আসছি যে আমি জিজ্ঞেস করছি ভাই আসবো যে আমারে কত টাকা দিবেন, তারপর বলছে অত টাকা আমাদের দেওয়ার বাজেট আছে। আমি ঠিক আছে ভাই, ওকে, ফ্রি কিছু না। মানে তো শিল্পীর রয়্যালটিটা আসলে অবশ্যই দরকার, গুরুত্ব, এটা শিল্পীর আসলে সম্মান, সেটা আসলে নিশ্চিত করতেই হবে। আচ্ছা, গান যদি শুনতে চাই, আমার হচ্ছে নেত্রকোনায় নাম হচ্ছে সাত্তার পাগলা নামে একজন আছে, বারহাট্টা উপজেলা, উনি মারা গেছে। ওনার দারুণ কিছু গান আছে যেগুলো বেশ পপুলার। ওনার একটা গান আমি শোনাইতে পারি অল্প একটু। ঠিক আছে। ওই গানটা হচ্ছে কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর, আমি লালশাহপুরের সাত্তার পাগলা থাকি নল্লার সর, কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর, রেডিওতে শুনছি আমি কেউ নয় আপন পর, কেলাবান কইছিন কথা ঢাকার ও শহর,
কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর, নদীর পারও দেখছি আরো বাঞ্ছে অফিস ঘর, অফিস ঘরের সামনে দেখছি একটা নৌকা যে সুন্দর, নৌকার ভিতরে গম আছে, যারা যারা মাটি কাটছে খাতার মধ্যে নাম লেখতাছে চেয়ারম্যান আর মেম্বর। 1000 জন রে 1 মন গম দেয়, বেচতে গেলে 80 টাকা দর, দিনে রাইতে মাডি কাইটা এইডাই তার সম্বল, কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর। এটা কিন্তু একটা প্রতিবাদী গান। এখানে বলতেছে ওই যে সাধারণ মানুষ ওরা হচ্ছে মাটি কাটে, তাদের সেটার বিনিময়ে গম দেয়, তো চেয়ারম্যান মেম্বার ওরা হচ্ছে ওদের গোডাউনে ঢুকায় ফেলে, ওদের 1000 মানুষে 1 মন গম দেয়, মানে 40 কেজি গম 1000 মানুষে ভাগ করে দেয়, তাও 1 মন গমের দাম হয় 80 টাকা। 1000 মানুষ 80 টাকা দিয়ে কি করবে? এইটা সেটা গানের মধ্যে নিয়ে আসছে আর কি। এরকম অনেক গান আছে ওনার। বেশ মানে আমাদের বাংলা ভাষায় এবং আমাদের মৌলিক অনেকগুলো গান আছে, বেশিরভাগ গানই কিন্তু আমাদের নানান পরিস্থিতিকে আসলে তুলে ধরে। প্রচুর 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 সমৃদ্ধ যদি গানের পেছনটা একটু চলে যায়, তো সেই ক্ষেত্রে এখন সমাজ কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার চেঞ্জটা নিয়ে শুনেছি। আপনার কি মনে হয় যে এখন গানের যে ক্রিয়েশন সেগুলোর ভিতরে আসলে আগের এই কালচারটা আসলে ফিরিয়ে আনার কোনো সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। আমরা একটা অন্ধকার যুগ পার করে আসছি, তারপর 16-17 সালের পর এটাকে যে যেভাবেই দেখে, ধরেন টিভির টিআরপি কমে গেছে, কিন্তু ধরেন এই যে ইউটিউব আসলো না, বা এই যে একটা ওপেন প্ল্যাটফর্ম সবার জন্য, এইটা মানে ক্রিয়েটিভ কাজ করার জন্য বেশ পজিটিভ একটা বিষয়। তো আপনার এলাকার দারুণ যদি একটা গান থাকে, আগে আসলে সেটা প্রচার করার জন্য রেডিওতে আসতে হইতো, এখন ওই লোক রেডিও পর্যন্ত আসবে, ঢাকা শহর জীবনে আসে নাই। ওই সাত্তার পাগলার গান যে আপনি শুনতেছেন সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে। আজকে বা আমাকেও যে আপনি দেখতেছেন সোশ্যাল মিডিয়ার কারণে। আমি তো টিভি সেলিব্রিটি না বা সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি না, আমার তো মানে কি বল মিডিয়া পার্সোনালিটি না। তো এই যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কিন্তু একটা ওপেন জায়গা করে দিছে, যে আমি আমার ইচ্ছা মতো করে আমার ক্রিয়েশনগুলো আমি শেয়ার করতে পারতেছি। মানুষের যদি ভালো লাগে তাহলে নিয়ে নিতেছে, মাঝখানে অন্য কোনো এজেন্সি নাই। যেমন আমার দীপ্ত টিভিতে আসতে হবে, আয়সা বলতে হবে আমি গান গাইতে পারি, ভাই আমার একটা গান রেকর্ড করেন, তারপর দীপ্ত টিভি সেটা দেখবে, দেখে তারপর তাদের মনে হইলে তারা এটা আপলোড করবে, টিভিতে দেখাবে, তারপর দর্শকের যদি ভালো লাগে তারা আমারে পছন্দ করবে। তো এখন ওইটা তো আর নাই। আমার একটা পেজ আছে, আমি দিলাম আপলোড করে, মানুষের ভালো লাগলে বলতে আবার করেন। আবার এটার আছে, পৃথিবীতে অবিমিশ্রিত ভালো কিছু নাই, এটা খারাপ দিকও আছে, ব্যাড প্র্যাকটিস হইতেছে অনেক এটা দিয়ে, মানে সবাই নিজেরে টিকটকার বা ইউটিউবার ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মানে একদম একটা কি বলে অসুস্থ প্রতিযোগিতার মধ্যেও নামছে, এটাও আমাদের বলতে হবে। আসলে আমরা তো খেয়ালও করি যে আসলে ইদানিং কিছু বিকৃতিও দেখা যাচ্ছে কিন্তু, এবং সেগুলো ভাইরালও হচ্ছে, তো সেই রুচিটা কিন্তু দর্শকেরও একটা দায়ভার আছে। হ্যাঁ, আমি বলি এটা হচ্ছে, এটা নিয়ে একটা কথা বলছিল আব্দুল নূর তুষার ভাই, আমার উনি খুব স্নেহ করে, বলে সোশ্যাল মিডিয়া এইটা হচ্ছে একটা সমাজের দর্পণ বা আয়না। এই আমার বলে যে তুই দেখবি এইখানে যে জাতি যে লেভেলের যে রুচির সেইটা এখানে প্রতিষ্ঠিত হবে। আজকে আপনি যদি বলেন কুরুচিকর একটা জিনিস এটা ভাইরাল হয়ে গেছে, তার মানে এই জাতির রুচি ওই লেভেলেই, বুঝতে পারছেন? আপনি সত্যজিৎ রায়ের সিনেমা দেখতেছে না মানুষ, হ্যাঁ, কিন্তু ধরেন আমি নাম বলতে চাইতেছি না, তাদের সিনেমা চলতেছে, দেখতেছে মানুষ, কেন আসলে? মানুষের ব্যক্তিগত জীবন যেটা জাস্ট ফেসবুকে আপলোড হয়েছে সেটাতেই মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে। আমি রুচির ব্যাপারটা বলতেছি, এখানে আসলে এখন আমার যদি বলে যে তোমার এটাও তো রুচিশীল না, এটা আসলে পার্সপেক্টিভ যার কাছে। কিন্তু আমি জানি যে আমার এথিক্স বা আমার এস্থেটিক্স অনুযায়ী আমি যেটা করি আমি বুঝে করি এবং ক্লিয়ার আমার জায়গায়। তোমার ভালো না লাগলে সেটাও ওয়েলকাম, ভালো লাগলে তো ওয়েলকামই। আচ্ছা, এবং আপনি আমার সাথে পুরোটা সময় শুদ্ধ ভাষায় কথা বললেন। ভাই সাহেব আমি দেখেছি নেত্রকোনার ভাষার একটা ব্যাপার আছে, তো সেই ভাষাই আসলে কাজ করার ভাই সাহেব কেন? এইটা হচ্ছে ধরেন আমি যদি বলি যে আপনাদের যে কি বলে টকরুম যে শোটা হয় এটা বাংলায় কেন, এটা যদি আপনারা বলি তাইলে আপনি দুইটা ওয়েতে অ্যান্সারটা আছে। একটা হচ্ছে যে আমরা বাংলায় কথা বলতে কমফোর্টেবল, এক। দ্বিতীয়ত হচ্ছে ম্যাস অডিয়েন্স, বেশি মানুষ বুঝবে, মানে তাইলে এটা ফ্রেঞ্চ ভাষায় না কেন, স্প্যানিশ ভাষা, ইংলিশে না কেন? এটা কারণ আমরা বাংলায় করতেছি, আমাদের দর্শক যারা আছে ওরা বাংলায় বুঝতে সুবিধা পাবে। আর আমি যদি স্প্যানিশ ভাষায় কথা বলি, আপনি যদি রুশ ভাষায় কথা বলেন তাইলে তো বুঝবে না। হ্যাঁ, আবার
আমি তো ইংলিশ বললে আমার আটকে যাবে, আমি যেরকম ফ্লুয়েন্টলি বলতেছি না, এটা বলতে পারবো না। তো এই যে দুই দিক থেকে, ওই দুইটা দিক বিবেচনা করে আমরা বাংলায় কথা বলতেছি। এখন তার মানে যে পারফর্ম করতেছে, যে কথা বলতেছে, তার কমফোর্টেবল হওয়াটা সবার আগে জরুরি। একদম। তো আমি আসলে আমার নেত্রকোনার ভাষায় কথা বলতে বেশি কমফোর্টেবল। তাহলে নেত্রকোনার ভাষায় আমি আসলে উত্তর এইখানে আসছি, দেখেন মানে আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি এবং আমার দর্শক যারা, ওরাও আপনারা দেখবে, দেখে বলবে যে ওরা একটু হতাশ হয়ে যাবে, ভাই সাহেব গেল, এত সুন্দর একজন আপুর সাথে কথা বললো, তো ইজ্জত মেরে আসছে, ও তো নেত্রকোনার ভাষায় কথা বলেছে। না 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 না, আমি যদি এখন এখানে যদি বলি আপনি আবার কিভাবে নেন, অনেক কিছু চিন্তা করে আমার মনে হলো যে না, আমি একটু, এটাও কিন্তু প্রমিত বাংলা না, আমি যেভাবে কথা বলছি এটা আসলে এটা প্রচলিত কথ্য ভাষা আর কি, সেভাবেই কথা বলি। এখানে আমি এইভাবে কমফোর্টেবল। আর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমি চাইলেও শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো না। আচ্ছা, তারপর একটা প্রশ্ন করব, সেটা নেত্রকোনার ভাষায় উত্তর দেবেন। আসতে কষ্ট হয়েছে? না, এতে কোনো কষ্ট হয়েছে না, একটু প্যারা হয়েছে, কারণ হলো আমি কালকে রাতে পর্যন্ত আমি জানতাম যে আমার করব, আমার গাড়িতে তুলবো 10টার সময়। তো আমাদের যে ড্রাইভার ভাই, উনি হলো আমার গিয়ে ফোন দিছে 9টার সময়। আবার এর মধ্যে আমার সাথে ফোনে কথা বলে উনি জানাইছে যে তাহলে 9টার মধ্যে যদি আপনার তুইলা লাই তাহলে কি অসুবিধা হইবে কোনো? আমি তখন ঘুমেতে উঠছি, আমি আচ্ছা অসুবিধা নাই, আপনি করেন, চলে আসেন। তো এটা নিয়ে একটু হয়েছে, একটু তাড়াহুড়া করে আসতে হয়েছে। এছাড়া জ্যাম ট্যাম আমি খুব বেশি পাইছি না। আচ্ছা, ভাই সাহেব কি আর্লি রাইজার নাকি? ওই আর্লি রাইজার, বাহ। তাহলে কন্টেন্ট শুটিং আসলে যত সকাল সকাল ওঠা যায় তত সুন্দর সুন্দর করে প্রকৃতি দেখা যায়, এই বিষয়টাও তো আছে। সকাল সকাল উঠলে অনেক দিক থেকে সুবিধা। আপনি সকালে উঠলে সকালের আবহাওয়াটা অন্যরকম থাকে, বাতাসটার আলাদা একটা শক্তি থাকে, দিনটা বড় মনে হয়, অনেক কাজ করা যায়। বাহ, তাহলে সকালের একটা প্রয়োজনীয়তা আছে, এবং আমার মনে হয় যে আপনি বেশ ডিসিপ্লিনড আকারে আপনার কন্টেন্টগুলো তৈরি করতে পারেন এবং আপনি দেশ নিয়ে চিন্তা করতে পারেন। সকালে ওঠার একটা প্রভাব আছে, সকালে ওঠা আসলে বেশ ভালো। থ্যাংক ইউ ফর অল দ্য কোয়েশ্চেন্স, এবং সব কিছুর আপনি খুব সুন্দর স্বতঃস্ফূর্ত আমাদেরকে উত্তর দিলেন। এখন আমরা চলে যেতে চাই আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে, এবং সেখানেই যদি একদম প্রশ্ন করব আর সাথে সাথে উত্তর দিয়ে দেবেন, সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্টদের নাকি বিয়ে হয় না, কেন হয় না? আঙ্গুর ফল টক, এটা কেন টক? এইটার প্রেক্ষাপটটা যদি আমি বলি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ভিসি উনি বলছিলেন, মানে ছাত্রীরা বা ছাত্ররা বলছিল যে আমাদের হলে যে ফেরার যে একটা থাকে, নির্দেশনা আছে, ওইটা একটু চেঞ্জ করতে হবে, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তো রাত 10টা পর্যন্ত মেয়েরা ঢুকতে পারে। তার সেই প্রেক্ষিতে উনি বলছিল জাহাঙ্গীরনগরে তো এই জন্য এদের বিয়ে হয় না। তো এইটাকে আমরা প্রতিবাদের ভাষা হিসেবে ব্যবহার করছি, এই জিনিসটা যে আমরা নিজেরা মজা নিতাম, হায় রে আমাদের তো বিয়ে হবে না। কিন্তু বিয়ে না হয়ে যাবে কি করবে? জাহাঙ্গীরনগর কি চিরকুমার বিশ্ববিদ্যালয়, চিরকুমারী? এটা আসলে মানুষজন আমাদেরকে নিয়ে মজা নেয়, আমরাও মজা নিয়ে নিই, আমরা মন খারাপ করি না। তো আরেকটা ব্যাপার এসেই যায় সেখানে, যে থাকতে ক্ষুধা প্রেম সুধা পান না করলে কি হবে? ও, এইটা আমাদের কি বলে, জালাল খা, আমার মরমী কবি জালাল খা, উনার বাড়ি কিন্তু আমার বাড়ির ঠিক উল্টা পাশে, নদীর এই পার আর ওই পার। তো উনার একটা গানের এটা আমি এটা মাঝে মধ্যে বলি, ওইখান থেকে হয়তো আপনি নিছেন। তো এইটা যে কোনো কাজ আপনি সময় মতো করতে হবে, আগে করলে হবে না, পরে করলে হবে না। ধরেন কামার যে বানায়, লোহা পেটায় ধরেন একটা বটি বানাবে, ও কিন্তু গরম করবে, গরম না করে যদি পিটানো শুরু করে এটা শেপ ভালো আসবে না। আবার গরম হয়ে যাওয়ার পর যদি ঠান্ডা হয়ে যায় তখন এখানে পিটাইলে হবে না। হ্যাঁ, তো আর ধরেন এটা প্রেমের যে জায়গাটা, সেটা আপনার যে বয়স, যে সময়, আমার যে বয়স, আমার যে সময়, আমাদের একটা প্রেম হইতে পারে। কিন্তু যদি ধরেন আমার বয়স 65 হয়ে গেছে, আপনি এই বয়সেই আছেন, তখন তো আসলে জিনিসটা ভালো হবে না। এখন তো অনেকেই করছে, সেটা করতেছি, কিন্তু আমি বিশ্বাস করি না যে তারা জিনিসটাকে এনজয় করে। মানে তাদের যে রিলেশনশিপটা, এটা মানে হইতে পারে, ব্যতিক্রম তো থাকতেই পারে, কিন্তু আছে না একজন, ধরেন আমরা ছোটবেলায় 3 গোয়েন্দা পড়ছি, এই 3 গোয়েন্দা এখন কি পড়লে ভালো লাগবে? বা ছোটবেলায় মিনার কার্টুন দেখছি, এটা তো এখন ভালো লাগবে না। প্রত্যেকটা জিনিসের একটা সময় আছে। এখন আমরা প্রেম নিয়ে ভাববো, এখন আমরা প্রকৃতি নিয়ে ভাববো, এগুলোর সময়। এখন তো আমরা রিটায়ারমেন্টে যাব না, আবার সেই শৈশব নিয়ে কয়েন সংগ্রহ করা, মার্বেল খেলা, এগুলো এখন করব না। প্রত্যেকটা জিনিস এটা সময় আছে। আচ্ছা, আদর্শ জীবন সঙ্গী মানে আপনার কাছে আমার বউ। আদর্শ জীবন সঙ্গী মানে আমার বউ, এটা নিয়ে আর কোনো আলাপই নেই, অ্যানসার এনে ফুল স্টপ। বাহ, তাহলে আর এই বিষয়ে কথাই বাড়াচ্ছি না। এদিকে বলছিলেন যে যদি আসলে সরকার পরিবর্তন না হতো, জায়গা হতো আয়না ঘরে, তো আয়না ঘরে যদি একটা নিমন্ত্রণ পেয়ে যেতেন কি হতো? ও, এটা আমি শুরুতে একটা ব্যাপার বলতে চাই যে
এই আয়নাঘর নিয়ে আমরা অনেক রসিকতাও করি, কিন্তু রসিকতা মানুষ করবে, আমি যদি বারণ করি তারা বিরত হবে সেরকম না, কিন্তু আমাদের ইন দ্য মেইন টাইম আমাদের এটাও মাথায় রাখতে হবে যে তারা যে এক্সপিরিয়েন্সটার মধ্যে দিয়ে আসছে সেটার প্রতি আমাদের একটু সহমর্মিতা দেখানো দরকার। আর এই জন্য যদি এরকম হয় একদিন বা দুই দিনের জন্য আমাকে যদি ইনভাইট করে আমি যাইতে চাই, কারণ আমি একজন অ্যাক্টর, এবং অ্যাক্টর হিসেবে আমার এই যাপনটা আমাকে কাজে দিবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে তারা তো মানুষ, তাদের সাথে কি ঘটছে, আমি একদিন যদি যাই তাহলে আমি দেখলাম যে কি হয়েছে আমার সাথে, এবং আমি জেলখানায় যাইতে চাই কোনো অপরাধ করে না। আমি বলিও আমার যে ছোট ভাইটা আছে ওদেরকে আমি বলি যে এরকম যদি হয়তো ভিতরে একটু ঘুরে টুরে দেখতে পারতাম, বা ওদের লাইফটা কিভাবে খায়, কই ঘুমায়, হ্যাঁ এরকম বিষয় আমি এটা নিয়ে একটা ইন্টারেস্টিং গল্প বলতে পারি, মানে চরিত্রের উপর যাপন করার জন্য। আমি ময়মনসিংহ থাকি, তো এখানে মেডিকেল আছে, তো আমার পক্ষে তো কোনোভাবেই ডাক্তারি করা সম্ভব না, পড়ছি নাট্যতত্ত্বে। তো আমার মনে হলো যে একজন ডক্টর আসলে তার মেন্টালিটি কেমন হয়, তার যাপনটা কেমন হয় একটু বোঝা দরকার। সেই চিন্তা করে আমি ভাবলাম আমার যে স্টেথোস্কোপ ছিল, প্রেশার মাপার জন্য সবার ঘরে টরেই থাকে, তো আপনি হসপিটালে একজন ডক্টরের আইডেন্টিটি কিন্তু তার কার্ড না, স্টেথোস্কোপ। এটা যদি হাতে থাকে বা কাঁধে থাকে, অ্যাপ্রন অনেক সময় ডক্টররা পরে না, তো এটা যদি থাকে তার মানে আপনি ডক্টর। তো আমি কি করলাম, হসপিটালের 3 তলায় বা 4 তলায় হচ্ছে কেবিনগুলো আছে, তো ওইখানে ডক্টর রাউন্ডে গিয়ে হচ্ছে রোগী টোগী দেখে, ওরা কিছু মেডিসিন অ্যাড করতে হলে সেটা করে, প্রফেসররা যায়, তো তাদের সাথে সাথে ইন্টার্ন ডক্টররা যায়। তো আমি ওই টাইমটাতে একটা স্টেথোস্কোপ নিয়ে কেবিনগুলোতে আমি ঘুরতেছি, রোগী দেখতেছি, গিয়া কি অবস্থা মা বা বাবা, কি দেখি ফাইলটা দেখি, ও তো নিল কাগজ দেখতেছি, আমি তো কিছুই বুঝি না, ভাষাও বুঝি না, লেখাও বোঝা যায় না, কিন্তু ডাক্তারের লেখা, আমি ডাক্তারদের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি ডাক্তারের লেখা বুঝে না, ডাক্তাররা এই বিষয়ে ভীষণ প্রাউড, ওনাদের লেখা বোঝা যায় না, ওনারা আমরা এরকম কিছুই লিখছি বুঝবা না। হ্যাঁ, তো ওরে বুঝতেছি না কিছু। আমি স্যার কি আসছিলেন, কয় না স্যার তো আসেন। ঠিক আছে, আপনার এখন কি প্রবলেম হইতেছে, কয় না তেমন প্রবলেম না, হালকা জ্বর আছে। তাইলে এগুলো মাথায় রাখেন, স্যার আসলে কিন্তু অবশ্যই বলবেন কি প্রবলেম হয়, তারপর স্যার কি ট্রিটমেন্ট দেয়। এখন ওই বেড়া কিন্তু আমার দিকে না, তাহলে তুমি আইসো গেল লিখা। হ্যাঁ, আমি তো মোটামুটি বের হয়ে গেলাম। তো ঘটনা যেটা হয়েছে, আমি ওরকম একটা কেবিন ক্রস করলাম, আরেকটা কেবিনে যখন যাইতেছি, প্রথম কেবিনে আমার একটা ভুল হয়েছে, আমি হলো জুতা খুইলা ঢুকছি। ডক্টররা হচ্ছে কেবিনে যায় যেখানে যায়, একমাত্র ওটি ছাড়া জুতা খুলে না, কিন্তু পেশেন্ট বা অ্যাটেন্ডেন্ট যারা আছে তারা জুতা খুলেই কেবিনে ঢুকে। তো আমি যেহেতু জুতা খুলে ঢুকছি, আমার ব্যাকআপ হিসেবে 2 জন ছিল, ওরা বলছে তুই তো ভুল করছিস, ধরা খাইবি গা, তুই জুতা খুলে ঢুকছিস, ডক্টররা তো জুতা খুলে ঢুকে না। আমি তো তাইলে জুতা খোলা যাবে না, জুতা পরে ঢুকতে। পরে কেবিনে ঢুকলাম, ঢুকে আমি বেরোইলাম, বেরোয়ার পরেই দেখলাম ডক্টর রাউন্ডে আসছে, এবং আমি 2 জন যে রাখছিলাম ওরা পাহারা দিবে আমার, শেল্টার দিবে, ওরা 2 জন নাই। দেখলাম ডক্টর তার সাথে 10-12 জন স্টুডেন্ট, মানে প্রফেসর আসছে, ওরা রাউন্ডে আসছে। তো ডক্টর আমার দিকে তাকাইলো, আমি ডক্টরের দিকে তাকাইলাম। তো আমার কাছে মনে হলো ওই লোক বুঝছে যে এটা কে, তো আমার ছাত্র, কারণ এই ইউনিটটা ওনার স্টুডেন্ট কারা ইন্টার্নে আসবে চেনে না। তো আমি ওইদিকে তাকায় উল্টা দিকে ঘুরা যা দৌড় দিলাম। এরপর আর পিছনে আমি তাকাই না, আস্তে আস্তে গিয়ে সিঁড়ি দিয়ে ঘুরা মেডিকেল কলেজের গেট পার হয়ে গিয়ে একটা চায়ের দোকানের সামনে গিয়া পিছনে ফিরলাম যে আমার কি ফলো করতেছে কিনা। তো এরকম ক্যারেক্টারে যাপন করতে গেলে আমার যদি এরকম সুযোগ হয় তাহলে আয়না করে আমি যাব বোঝার জন্য। আচ্ছা, বেশ। দর্শক বুঝতে পারছেন যে আমাদের আসলে র্যাপিড ফায়ারও বেশ একটু দীর্ঘায়িত হচ্ছে, কারণ ভাই সাহেব এসেছেন এবং তার অনেক গল্প আছে। ভাই সাহেবের ফায়ার একটু সময় লাগে, মানে সবকিছু একটু গল্প আকারে জানাতেই হবে। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হলো অবশ্যই আমাদের সমন্বয়করা 2 জন আবার উপদেষ্টা টিমেও আছেন, এবং সেক্ষেত্রে অনেকেই আবার দেখা যাচ্ছে নিজেদেরকে সমন্বয়ক দাবিও করছেন। তো সেই ক্ষেত্রে ভাই সাহেব সমন্বয়ক হলেন না কেন? কারণ আমি সমন্বয় জিনিসটা পারি না, আমি আমার বউয়ের সাথে সমন্বয় করে থাকতে পারি না, 2-1 বার মাইর খাই প্রতিদিন। তো সমন্বয় জিনিসটা এটা আমার দিয়ে হবে না, আর এই কারণে আমি সমন্বয়ক না। আচ্ছা, উপদেষ্টা পরিষদে যদি যোগ দিতে বলে তাহলে যোগ দেবেন? দিব। কি কোন বিষয় আপনি দেখতে চান? বাংলাদেশে এটা নতুন করতে হবে, কি বলে মিনিস্ট্রি করতে হবে, লাফিং মিনিস্ট্রি। আচ্ছা, হ্যাঁ, তো আমাদের রাষ্ট্র কি করে, কেউ যখন কোনো প্রতিবাদ করে তারে হচ্ছে টিয়ার গ্যাস মারে, কাঁদুনে গ্যাস, আমি ওদেরকে মারবো হচ্ছে তখন ওই লাফিং গ্যাস। ওরা হচ্ছে হাসতে হাসতে বাড়িতে চলে যাবে, আন্দোলন এখানে থেমে যাবে, তারপর পত্রিকায় নিউজ হবে যে হাসতে হাসতে রাজপথ ছাড়লেন আন্দোলনকারীরা, এই ক্রেডিট যাবে ভাই সাহেবের নামে। চমৎকার একটা ভাবনা। আসলে সুযোগ পেলে আপনি যদি গণভবনে যেতে পারতেন, কি আনতেন? গণভবনে গেলে আমি যেটা নিয়ে আসতাম, মানুষগুলোর নিয়ে আসতাম যে ভাই তোরা আর চুরি করিস না। এই চুরি ধামানি দেখতে দেখতে আমরা এখন বিরক্ত, যে তার হাঁস ধরে লাইতেছে, মাছ ধরে লাইতেছে, খাওয়া শুরু করছে। আমি অনেস্টলি বলতেছি, এবং আমি এটার তীব্র প্রতিবাদ জানাই, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলি এটা করা ঠিক হয় নাই। এবং আমি গেলে কিছুই আনতাম না, মানুষদেরকে আমি নিয়ে আসতাম যদি সম্ভব হইতো, এটাও সম্ভব না আর কি।
তাও অনেকেই চেষ্টা করেছেন যে না আপনি যে জিনিসটা রেখে যান, তো সেটাই একটা মানুষ আসলে কিছু একেবারে যে পুরো একটা জাতি যে একেবারে সেন্সলেস হয়ে যায়নি, বরং কিছু মানুষ তাদেরকে থামিয়েছেন, এটাও চমৎকার। ছাত্ররাও এখানে বেশ একটা ভালো রোল প্লে করেছেন। আরেকটা বিষয় সেটা হলো এই যে বউয়ের কথা আসলো, যেহেতু বিবাহিত পুরুষ ভার্সেস অবিবাহিত পুরুষ, এইটা দিল্লির লাড্ডুর মতো। আপনি যদি না খান তাইলে আপনার মনে হয় আমি খাইলাম না, জীবনে একটা লাড্ডুই খাইলাম না। এবং আমি দিল্লির লাড্ডু কিন্তু আসলে খাইছি, দিল্লিতে আমি ছিলাম গত বছরে, এবং এটা দিল্লির লাড্ডুটা আসলেই বিরক্তিকর একটা খাবার। কিন্তু খাওয়ার আগ পর্যন্ত এবং খাওয়ার পরে যে আপনারা, আমি বলতেছি না আপনি যদি দিল্লি যান আপনিও লাড্ডু খাবেন, কিন্তু আমি বলে দিলাম যেটা লাড্ডুটা হলো একটা বিরক্তিকর লাড্ডু, তাও খায় মানুষ। তো বিয়েটাও এরকম, আপনি ছেলে বা মেয়ে, আপনি বলবেন যে প্রেম মানে জ্বালা, সংসার মানে জ্বালা, সংসার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, এরপরেও সংসারে যাবি এবং গিয়া সে ও নিজে ওইগুলাই বলবে যে সংসার বিষের বড়ি, তুই খাইলি কেন ওই বড়ি। তো বিবাহিত অবিবাহিত এই আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন হলো অনেকে ছোট ভাইয়ের গল্প আজকে শুনলাম, সজীবের নাম শিখেছি, কিন্তু যদি ছোট ভাইগুলো পরিবর্তন করে দিই এবং আমাদেরই চেনা কিছু মানুষ আপনার ছোট ভাই বানিয়ে দিই, সেই ক্ষেত্রে ভাই সাহেবের ছোট ভাই যদি হতেন ড্রাইভার আবেদ আলী। আবেদ আলী যদি হয়তো আমার ছোট ভাই, তাইলে আমি ছোট ভাইয়ের কাছ থেকে ড্রাইভিংটা শিখতাম। ড্রাইভিংটা শিখা আমি বলতাম ঠিক আছে তুমি চাকরিটা ছেড়ে দাও, তুমি অনেক ঝামেলা করে ফেলাইছো, ফ্যামিলির মানিজ্জত মেরে ফেলাইছো, ওখানে তুমি আমারে বসাও, আমি ড্রাইভারিটা করি, তুমি যে ড্রাইভারি করছো এটা, এগুলো আসলে আমাদের লজ্জা। এবং সে যদি আমার মানে উনি যদি আমার ছোট ভাই হইতো, আমি খুব লজ্জা পাইতাম এবং আমার আত্মবিশ্বাস কমে যেত। এই যে একটু আগে আমি চ্যালেঞ্জ করলাম যে যদিও একজনের দায় আরেকজনের উপর বর্তায় না, কিন্তু আমার ফ্যামিলির একটা লোক এই ধরনের ইয়ের সাথে জড়িত, ক্রাইমের সাথে জড়িত, এটা আমার জন্য লজ্জার বিষয় হইতো একেবারে। এবং জাতি হিসেবেও কিছু কিছু ঘটনা আসলে আমরা নিজেরা না করলেও আমরা কিন্তু লজ্জাটা ঠিকই পাই। আমাদের মনে হয় যে না, আমাদেরও হয়তো খানিকটা কোথাও না কোথাও একটা দায়ভার রয়ে গেছে, মনের কোনায় মনে হয় কোথাও না কোথাও। এই ক্ষেত্রে আরেকজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, সেটা হলো তৌহিদ আফ্রিদি। ওকে, আমি যখন এই স্টুডিওতে বসা এই যে বলতেছি তৌহিদ আফ্রিদি, এই যে উচ্চারণ করলাম, আমার লাইফে ফার্স্ট কোনো পাবলিক জায়গায় আমি ওনার নামটা উচ্চারণ করলাম। তো আমার ওনার ব্যাপারে আমার যেটা বক্তব্য যে ওনাকে অনেক মানুষ ফলো করে, ওনার রেসপন্সিবিলিটি নিতে হবে এবং তার জায়গায় সৎ থাকতে হবে। তাহলে ছোট ভাইকে কি বলতেন? তাহলে ছোট ভাইরা আমি এটা বলতাম যে ইউ হ্যাভ টু বি অনেস্ট, তোমাকে অনেস্ট হইতে হবে, নইলে তুমি বাসায় জায়গা পাবা না। বাসাতে বাইক করে দিতাম যদি সে ডিসঅনেস্ট হইতো। তার নামে অনেক আলাপ আলোচনায় শুনি, ব্যক্তিগতভাবে তার প্রতি আমার কোনো আক্রোশ নাই, কিন্তু আমি যখন সোসাইটির অ্যাঙ্গেল থেকে দেখতেছি যে ওই মানুষটার তো অনেক মানুষ ফলো করে, ফিউচারে প্রবলেমটা কি হয়, ধরেন আজকে ভাই সাহেব যদি চুরি করে ধরা খায়, এরপরে আরেকটা সৎ মানুষ যখন এরকম বুক ফোলায় সত্য কথা বলবে, তখন তারেও মানুষ অবিশ্বাস করবে যে ওরকম দেখছি সবাই সে বড় বড় কথা বলে তারপর চুরি করে। তো তৌহিদ আফ্রিদি ভাই উনি তো যথেষ্ট বড় মাপের একজন ইনফ্লুয়েন্সার, সোসাইটিতে তার ইনফ্লুয়েন্স আছে। এই লোকটা যখন এই ধরনের যে ঘটনাগুলো আমরা শুনি যে ক্যাম্পেইন বা হাবিজাবি, তো এইগুলা ব্যাপার আমার মনে হয়। এবং তার কন্টেন্টের ব্যাপারে যদি আমি বলি যে উনি অনেক ওনার অনেক ইকুইপমেন্ট সাপোর্ট আছে, তো কন্টেন্টের ব্যাপারে উনি আরো নতুন কিছু ভাবতে পারে, যেখানে মানে দেশ ও দশের মঙ্গল হবে এরকম কিছু। এদিকে পুরো জাতির সাকিব আল হাসানকে নিয়ে ভালোবাসা, ক্ষোভ, আক্রোশ, দুঃখ, খুশি, কোনো কিছুর অভাব নাই। সাকিব আল হাসান যদি আপনার ভাই হতেন কি বলতেন তাকে? সাকিব আল হাসান আমার ভাই হইলে, যেহেতু উনি একজন ক্রিকেটার, আমি গর্বিত হইতাম। কিন্তু আমি ওনার জিজ্ঞেস করতাম যে আপনার ঠিক কী কারণে ওয়ার্ল্ড ক্লাস, আপনি বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পর আপনার বাংলাদেশের একটা আসনের এমপি হইতে হইলো কেন, এটা আমি জিজ্ঞেস করতাম ওনারে। এটা কি খুব দরকার ছিল? এরপরে আরেকজনের নাম আসে, সেটা হলো ছাগল কাণ্ড থেকে যিনি চেনা পরিচিত হলেন, জনাব মতিউর। তিনি যদি আপনার ভাই হতেন? ওনারে বলতাম যে তুমি ছাগল বিক্রি করতে বাজারে যাও না, ছাগল পালনের দায়িত্বটা তুমি রাখো, আর বিক্রি করবো আমি বড় ভাই হিসেবে আমি যাব, কোনটার দাম কত নির্ধারণ করতে হবে এটা আমি করবো, আমি জানি, তুমি লালন পালনের মধ্যে থাকো, এগুলো মাংস বাড়াও, এটা দাম পরে আমি বাড়াই নিতেছি, এটা বলতাম। আচ্ছা, ডিবি হারুন, ওনার ব্যাপারে বলবো, ওনার যে ব্যাপারটা আমার ইয়ে লাগতো, উনি হচ্ছে ওনার কথার মধ্যে একটা আঞ্চলিক টোন ছিল। তো কিশোরগঞ্জের মানুষ, আমিও নেত্রকোনার মানুষ। তো শুধুমাত্র ওনার ব্যাপারে না, আমি যদি বলি যে যারা বর্তমানে, যারা এর আগে বড় পাওয়ার হোল্ড করছে কিন্তু এখন তারা তাদের সেই পূর্বের ঘটনার জন্য অনুতপ্ত, বা সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করে যাদেরকে, সেটা শুধুমাত্র ডিবি হারুন সাহেব না, যে কোনো মানুষ, এরকম অনেক 100, 500, 1000 উদাহরণ দেওয়া যাবে।
তো তাদের উচিত ছিল এটা জানা যে তাদের কোথায় থামতে হবে। একটা মানুষের জন্য কি লাগে, এটা মানুষের চাহিদা কি থাকতে পারে বলেন তো? মানে হাজার হাজার কোটি টাকা লাগে, এই মানে এত পরিমাণ টাকা একটা মানুষ কি খায় সারাদিনে? ভাত খাবে, মাছ খাবে, মাংস খাবে। আপনার যদি বলা হয় আপনি 5,000 টাকার খাবার খাবেন সারাদিনে, খায় শেষ করতে পারবেন নিজে রান্না করে খাইলে? কি খাইতে হয়, কই থাকতে হয় এটা মানুষের? এই যে একটা অসুস্থ প্রতিযোগিতা, এইটা বন্ধ করা দরকার। এবং তারা কিন্তু একটা মানে একটা নজির রেখে গেছে যে এই প্রতিযোগিতায় এত মনে প্রাণে অংশগ্রহণ করা যায়। আবার এটাও নজির রাখছে যে এটার পরিণতিটা কি। সময় আসলে কোনো সময়ই কাউরে ছেড়ে দেয় না। প্রকৃতি খুব মানে ডেঞ্জারাস জিনিস, প্রকৃতির সাথে কেউ কোনোদিন বিরোধিতা করে পারবে না। আপনি এই যে এত বড় বড় এসি লাগাইতেছেন, টেম্পারেচার বাড়ায় দিতেছেন, এই যে নদীর পাড়ে গাছ ছিল গাছগুলো আপনি ভাঙিয়ে ফেলাইতেছেন, ও এক সময় আপনার রিয়াকশন দেখাবেই। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে ভাই। একদম। সুলাইমান সুখন, এই সুলাইমান সুখন ভাইয়ের সাথেও আমার একটা এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে যে ভাই একবার আমার মেসেজ করছিল যে তোমার কন্টেন্ট দারুণ লাগে, এরকম এরপরে গো ফরওয়ার্ড বা এরকম কিছু একটা এপ্রিশিয়েট করে। তারপর আমি বলছি যে ভাই আপনি আমার কন্টেন্ট দেখেন, এটা শুনে আমার ভালো লাগলো। তো ওনার ক্ষেত্রেও আমি যেটা বলবো যে আসলে আমার নিজের জায়গাটা নিজের কাছে পরিষ্কার হওয়া উচিত এবং যে কোনো জিনিস ফেস করা উচিত। ধরেন আমি আজকে একটা ক্রাইম করছি, আমি এটা ভুল করছি, সেই ভুলটা শুধু ভুল না, ক্রাইম। তো এই মুহূর্তে আমি যদি আপনার কাছে নিজের সাবমিট করি যে ভাই আমি এটা করছি, আমার তো এটা ভুল হয়ে গেছে, আপনারা আমার মাফ করেন, আপনারা যদি মাফ না করেন তাহলে আমি মানসিকভাবে শান্তি পাবো না। সেটা যাই হোক, অনেক বড় বড় প্রবলেম এইভাবে সলভ হয়েছে আলোচনার টেবিলে, চা খাইতে খাইতে অনেক বড় বড় প্রবলেম সলভ হয়েছে। তো আমি যদি নিজের সাবমিট করি যে আমি এটা ভুল করছি বা আমার মাফ করে দেন, তাইলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়। এখন মানুষ কি করে, ও এটা ভুল বলে যে চুরি আবার সিনাজুরি। তো মানুষ কি করে যে ও এটা ফল্ট করছে, এইটারে আবার জাস্টিফাই করার জন্য আরো যে অনন্ত জলিল ভাই বলে না, কেউ যদি একটা মিথ্যা কথা বলে, আবার যদি সে আরো অনেকগুলো মিথ্যা যদি বলে, তারপর সে যদি আরো একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কিন্তু মিথ্যাই থেকে যায়। কথা কিন্তু অনেক দামি কথা, আপনি মিথ্যা বলেন, তারপর আরো মিথ্যা বলেন, আরো অনেকগুলো মিথ্যা বলেন, মিথ্যা কিন্তু মিথ্যাই থেকে যাবে। একদম। উনার এটা নিয়ে হাসাহাসি করে, আমি কিন্তু হাসি না, আমি কিন্তু সিরিয়াসলি কথাটা বললাম এবং এটা আমার খুব মনে লাগছে, গেছে। না, অনন্ত জলিল কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু গুছিয়ে হয়তো মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারেননি, কিন্তু উনি বেশিরভাগ সময় আসলে বেশ দামি দামি কথাই বলেন এবং তার বেশি অনেক ক্যারেক্টারিস্টিক্স আসলে প্রশংসনীয়, বেশ অনেক কিছুই আসলে মানুষ অ্যাপ্রিসিয়েটও করে। তো সেই ক্ষেত্রে আসলে সহজ সরল এবং আমার মনে হয় যে অনেস্ট সৎ মানুষ, এটাই আসলে এখনকার সময়ের সর্বাধিকের চাহিদা। এবং এরই সাথে আপনি আমাদের র্যাপিড ফায়ার পুরোটা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছেন। গোল কয়টা হইলো? হ্যাঁ, ফায়ার কেমন হইলো? ফায়ার তো বেশ একদম মানে সব গুলি একদম জায়গা মতো গিয়েছে, একটাও মিস হয়নি। এবং সেটার সাথে সাথে আপনি হয়তো জানতেন না, র্যাপিড ফায়ার একটা গিফট আছে, আমরা আবার ভীষণ ভালো গিফট দিয়ে দিই। আমি জানতাম, কারণ আমি জিজ্ঞাসিলাম আমাকে কি কি দেওয়া হবে স্টুডিওতে আসলে, বলছে আপনারা কিছু টাকা দেওয়া হবে যাতায়াত বাবদ এবং একটা গিফট আছে। থ্যাংক ইউ। এই যে এটা আমাদের র্যাপিড ফায়ারে আপনি যে জয়ী হয়েছেন, আপনি যদি না পারতেন তাহলে আবার না দিতে পারতাম, কিন্তু আপনি ওই যে গুলি যেহেতু জায়গা মতো গিয়েছে সেহেতু আপনাকে দেওয়া হলো। থ্যাংক ইউ। তাইলে তো একটা পরীক্ষা হয়ে গেল আমার। একদম একদম, পরীক্ষায় আপনি ভালো নম্বরে পাশ করেছেন এবং থ্যাংক ইউ আমাদেরকে আপনার দামি সময় আমাদেরকে দিলেন। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ভাই সাহেব ওরফে সামিউল হক ভুইয়া, এবং আশা করি আমাদের এই আড্ডাটা আপনিও এনজয় করেছেন। আগামী পর্বেও আমরা নতুন কাউকে নিয়ে এবং আমাদের এই আড্ডার নতুন কোনো বিষয় নিয়ে আমরা চলে আসব। আমাদের সব রকম কন্টেন্ট আপনারা দেখে নিতে থাকুন দীপ্ত প্লের সাথে এবং দীপ্ত টিভি এবং দীপ্ত টিভির ফেসবুক এবং ইউটিউব পেজের সাথেও কানেক্টেড থাকবেন। আল্লাহ হাফিজ।